ক্লাস 4 এর ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আসো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আমরা আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 23 অর্থাৎ 23তম অধ্যায় থেকে। এখানে আমরা পড়ব রাইট ওয়েল পার্ট 1। এখানে লেসন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা আছে। আমরা রাইট 1 পড়ার আগে আসো আমরা এখানে একটা ছবি আছে, ছবিটা দেখে নেই। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একজন মা তার বাচ্চাকে ডাকছে অথবা কিছু বলছেন, তাই না? এদিকে দেখো, এখানে এই যে কাপড়গুলো এগুলো বাতাসে উড়ছে। তোমরা কি আন্দাজ করতে পারো এখানে কি ঘটেছিল? এক একজন এক এক রকম মনে করছো, তাই না? কেউ মনে করছো তাকে তাড়া মেরেছে তাই সে দৌড় মারছে, আবার কেউ হয়তো মনে করেছো সে এই যে কাপড়গুলো উঠতেছে এগুলো ধরতে যাচ্ছে। আসলে কি হয়েছে আসো আমরা এই টেক্সট পড়ে জেনে নেই। এই নম্বরে বলেছে রিড অ্যান্ড সে, উচ্চস্বরে পড়ো এবং বলো। কি পড়বে খেয়াল করে দেখো। শিহাব লিভস ইন ঢাকা। শিহাব ঢাকা বাস করে। ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। একদিন সে তার মায়ের সাথে বাসায় আছে। দে আর টকিং, তারা কথা বলছে। সাডেনলি ইট স্টার্টস রেইনিং, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। শিহাব রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট। শিহাব দৌড়ে জানালার কাছে যায় এবং এটা বন্ধ করে দেয়। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুবই খুশি। আমরা জানতে পারলাম এই ছেলেটার নাম শিহাব। সে তার মায়ের সাথে ঢাকায় বাস করে। একদিন তারা যখন বাড়িতে, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। শিহাব দৌড়ে গিয়ে জানালা বন্ধ করে দেয়। এতে তার মা খুবই খুবই খুশি হয়। তাহলে তোমরা জানলে শিহাব ছেলেটা কেমন। এখন যদি আমি তোমাকে বলি, আচ্ছা বলো তো শিহাব কোথায় বাস করে? হোয়ার ডাজ শিহাব লিভ? তাহলে তোমরা বলতে পারবে না শিহাব কোথায় বাস করে? তোমরা তো একটু আগে জানলে শিহাব ঢাকা বাস করে, তাই না? এই যে শিহাব লিভস ইন ঢাকা। তাহলে শিহাব কোথায় বাস করে? শিহাব ঢাকা বাস করে। হোয়াট হ্যাপেন্স ওয়ান ডে? হোয়াট হ্যাপেন্স ওয়ান ডে, একদিন কি ঘটে? এই যে যখন সে তার মায়ের সাথে বাসায় ছিল তখন কি ঘটে? দেখো এখানে লেখা আছে ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। দে আর টকিং। সাডেনলি ইট স্টার্টস রেইনিং। যখন একদিন সে তার মায়ের সাথে বাসায়, তখন তারা কথা বলছে এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাহলে যদি প্রশ্ন এরকম আসে বা তোমাকে কেউ প্রশ্ন করে যে যখন তারা বাসায় তখন হঠাৎ কি হয়, তাহলে হঠাৎ কি হয়েছিল? হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। সাডেনলি ইট স্টার্টস রেইনিং, তাই না? হঠাৎ বৃষ্টি শুরু হয়। এখন যদি কেউ প্রশ্ন করে হোয়াই ডাজ শিহাব রান টু দ্য উইন্ডো? কেন শিহাব জানালার দিকে দৌড়ে যায় বলো তো? তোমরা কিন্তু একটু আগে জেনেছিলে যে শিহাব জানালা বন্ধ করেছিল, তাই না? তাহলে শিহাব নিশ্চয়ই জানালা বন্ধ করার জন্যই দৌড়ে গিয়েছিল। দেখো এখানে বইতে লেখা আছে শিহাব রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট। শিহাব দৌড়ে জানালার কাছে যায় এবং এটা বন্ধ করে দেয়। তাহলে শিহাব দৌড়ে জানালার কাছে গিয়েছিল এটা বন্ধ করে দেওয়ার জন্য, তাই না? এর পরের বাক্য দেখো, হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুবই খুশি বা সুখী। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে তার মা কেন খুশি হলো? হোয়াই ইজ হিজ মাদার ভেরি হ্যাপি? কেন তার মা খুবই খুশি বলতে পারবে তুমি?
দেখো তার মা খুবই খুশি, কারণ শিহাব জানালা বন্ধ করেছে, তাই না? শিহাব জানালা বন্ধ করে দেয়, এই কারণে তার মা খুব খুশি হয়। তাহলে তোমরা এভাবে লিখবে, হিজ মাদার ইজ ভেরি হ্যাপি বিকজ শিহাব ক্লোজেস দ্য উইন্ডো, কারণ শিহাব দরজাটা বন্ধ করে দেয়। ছোট্ট বন্ধুরা, তোমরা শিহাবের গল্পটা জানলে। এবার দেখো এইখানে কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে যেগুলোর অর্থ তোমাদের জানতে হবে। দেখো এখানে রয়েছে লিভস। লিভ মানে আমরা জানি, লিভ মানে হলো বাস করা। লিভ মানে কি বলো তো? লিভ মানে বাস করা, তাই না? লিভ মানে বাস করা। এরপরে দেখো রয়েছে হোম। হোম মানে কি বলো তো? হোম মানে হলো বাড়ি বা থাকার ঘর। হাউস মানেও কিন্তু বাড়ি, আবার হোম মানেও বাড়ি, বাট দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। হাউস বলতে সাধারণত আঙ্গিনা সহ বা উঠান সহ পূর্ণ বাড়িটাকে বোঝায়। আর হোম বলতে বোঝায় তুমি যে অংশে থাকো অথবা কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের যে ফ্ল্যাটে তুমি থাকো সেইটা তোমার হোম। আর হাউস বললে কিন্তু পুরো বিল্ডিংটাকে বোঝানো হয়। এবার দেখো টকিং। টকিং, টক মানে আমরা জানি কথা বলা, তাহলে টকিং মানে কথা বলছে। সাডেনলি। সাডেনলি মানে কি? সাডেনলি মানে হলো হঠাৎ করে। সাডেনলি মানে হঠাৎ করে। স্টার্টস। স্টার্ট মানে শুরু করা বা শুরু হওয়া। স্টার্ট মানে শুরু করা বা শুরু হওয়া। দেখো রেইনিং। রেইনিং মানে বৃষ্টি চলছে এমন একটা অবস্থা। রেইন মানে বৃষ্টি হওয়া, আর রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। রেইনিং মানে কি? রেইনিং মানে বৃষ্টি হচ্ছে। এরপরে দেখো রান। রান মানে কি? রান মানে দৌড়ানো বা খুব জোরে ছুটে যাওয়া, তাহলে রান মানে দৌড় দেওয়া, তাই না? এরপরে দেখো উইন্ডো। উইন্ডো মানে কি বলো তো? উইন্ডো মানে হলো জানালা। উইন্ডো মানে জানালা। এরপরে দেখো রয়েছে ক্লোজেস। ক্লোজ মানে বন্ধ করা। ক্লোজ মানে কি? ক্লোজ মানে বন্ধ করা। এরপরে দেখো রয়েছে ভেরি। ভেরি মানে কি? ভেরি মানে হলো খুবই বেশি পরিমাণে। ভেরি মানে বেশি বা খুব। এরপরে রয়েছে দেখো হ্যাপি। হ্যাপি মানে খুশি বা সুখী, আমরা সুখী লিখব। হ্যাপি মানে সুখী। তাহলে তোমরা এই পড়ার মধ্যে যে ইম্পর্টেন্ট শব্দগুলো আছে সেগুলো তোমরা জানলে। আরও একটা কথা, তোমরা এতক্ষণ যে প্যাসেজটা পড়লে সেই প্যাসেজটা ভালোভাবে খেয়াল করলে লক্ষ্য করবে যে প্রত্যেকটা বাক্যই কিন্তু শুরু হয়েছে বড় হাতের অক্ষর দিয়ে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। অর্থাৎ যদি আমরা কোনো সাধারণ বিবৃতিমূলক বাক্য বলি বা আমরা লিখি, তাহলে শুরুতে আমাদের ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে এবং সব শেষে ফুল স্টপ বা একটা ফোঁটা বা একটা ডট আমরা ব্যবহার করব। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই লেসনে সেই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা রয়েছে, অর্থাৎ আমরা কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করব, কোথায় ফুল স্টপ ব্যবহার করব, এখানে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পার্ট বি খেয়াল করো বন্ধুরা, ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ, মানে বড় হাতের অক্ষরের ব্যবহার এবং ফুল স্টপের ব্যবহার। আমরা কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করব এবং কোথায় ফুল স্টপ ব্যবহার করব, আমরা সেটা এখন দেখব। সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। আমরা যখন কোনো বাক্য শুরু করি বা লিখি, প্রত্যেকটা বাক্যই কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস অলসো স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। কোনো ব্যক্তির নাম অথবা কোনো জায়গার নাম, এগুলোও কিন্তু বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। We use the full stop to end statement. আমরা কোনো একটা বিবৃতিমূলক বাক্য অথবা কোনো একটা বর্ণনামূলক বাক্য আমরা শেষ করলে আমরা সেখানে ফুল স্টপ ব্যবহার করে থাকি। ফুল স্টপ মানে এই যে এরকম একটা ছোট্ট গোল চিহ্ন, এই যে ছোট্ট গোল চিহ্ন দেখছো, এই গোল চিহ্নগুলো আমরা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যের শেষে ব্যবহার করে থাকি। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা জানলে যে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি বাক্যের শুরুতে, এবং আমরা কোনো নাম, সেটা ব্যক্তির নাম অথবা বস্তুর নাম যদি হয়, সেখানেও আমরা
ক্যাপিটাল লেটার ব্যবহার করে থাকি এবং বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। এক্সাম্পলগুলো খেয়াল করে দেখো। মাই নেম ইজ মিতু। দেখো প্রথম অক্ষর বড় হাতের। কেন প্রথম অক্ষর বড় হাতের? কারণ এটা বাক্যের শুরুর অক্ষর। বাক্যের শুরুর অক্ষর অলওয়েজ বড় হাতের হবে। এরপর দেখো মিতু, এটাও বড় হাতের। তো মিতু কেন বড় হাতের? কারণ এটা একটা ব্যক্তির বা একটা মেয়ের নাম। এছাড়াও জায়গার নাম হলেও কিন্তু সেটা বড় হাতের হয়। আমরা পরের বাক্যে সেটা দেখতে পাবো। দেখো আই এম ফ্রম ঢাকা। দেখো এই যে ইম, আই উপরে অ্যাপোস্ট্রফি কমা তারপরে এম, এটার উচ্চারণ এম। আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ হলো এম। এম ফ্রম ঢাকা। দেখো ঢাকার প্রথম অক্ষর ডি, এটা বড় হাতের অক্ষর। কেন বড় হাতের অক্ষর? কারণ এটা কোনো একটা জায়গার নাম। তাহলে কোনো একটা জায়গার নাম, কোনো ব্যক্তির নাম এবং বাক্যের শুরুর অক্ষর এগুলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে কোথায় ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপ আমরা ব্যবহার করি। এবার রিড দ্য প্যারাগ্রাফ ইন অ্যাক্টিভিটি এ। অ্যাগেইন আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড সার্কেল দ্য ফুল স্টপস। তোমরা অ্যাক্টিভিটি এতে যে প্যারাগ্রাফ দেওয়া আছে সেগুলো আবারও পড়ো এবং তারপরে কি করবে? ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপগুলোকে সার্কেল করো। সার্কেল করো মানে বৃত্ত দাও। এবার আসো আমরা অ্যাক্টিভিটি এ আবারও দেখি। অ্যাক্টিভিটি এতে আমরা চলে যাচ্ছি। আসো অ্যাক্টিভিটি এ খেয়াল করে দেখো। এই যে শুরুতে প্রথম অক্ষরটাই বড় হাতের আছে। আমরা পড়েছিলাম বাক্যের শুরুর অক্ষর বা প্রথম অক্ষর বড় হাতের হয়। তাছাড়াও কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, সেটা নির্দিষ্ট নাম হলে বড় হাতের অক্ষর বসবে। দেখো ঢাকা, এটাও বড় হাতের অক্ষরে লেখা আছে। এরপরে দেখো ফুল স্টপ, শেষে ফুল স্টপ আছে, অর্থাৎ একটা বিবৃতিমূলক বাক্য শেষ হলে শেষে ফুল স্টপ ব্যবহার করতে হয়। আবার পরের বাক্য দেখো, শুরু হয়েছে বড় হাতের অক্ষর দিয়ে, অর্থাৎ আমরা জানি যে বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়। এই যে ওয়ান বড় হাতের ও দিয়ে শুরু হয়েছে এবং দেখো শেষ হয়েছে এই যে মাদার বানান, এটা শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে, কারণ এখানে বিবৃতিমূলক বাক্য শেষ হয়েছে। এখানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য শেষ হয়েছে। এরপরে দেখো এখানে টি বড় হাতের আছে, একইভাবে এটা বাক্যের প্রথম অক্ষর বলে, এবং দেখো এখানে শেষে ফুল স্টপ আছে, এখানে শেষ হয়েছে বলে। অনুরূপভাবে দেখো এখানে আছে এস বড় হাতের, তারপরে এখানে রেইনের পরে আছে দেখো ফুল স্টপ, মানে বাক্য শেষ হয়েছে বলে এখানে ফুল স্টপ বসেছে। আবার দেখো শিহাবের এস বড় হাতের, কারণ এটা কারো নাম, তাছাড়াও এটা বাক্যের শুরুর অক্ষর, তাই এটা বড় হাতের অক্ষর। আবার দেখো ক্লোজেস ইট, ইটের পরে এখানে দেখো এই যে ইটের পরে ফুল স্টপ বসেছে, মানে এখানে বাক্য শেষ হয়েছে। আবার দেখো এই যে এখানে এইস বড় হাতের অক্ষর, কারণ এটা বাক্যের প্রথম অক্ষর। এরপরে দেখো হ্যাপি, হ্যাপির পরে ফুল স্টপ আছে, কারণ এখানে বাক্যটা শেষ হয়েছে। তাহলে আমরা জানলাম কোথায় ফুল স্টপ বসে এবং কোথায় বড় হাতের অক্ষর বসে। এবার আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি সিতে। অ্যাক্টিভিটি সিতে দেখো কি বলেছে, অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপস টু দ্য প্যারাগ্রাফ। এখানে একটা বর্ণনা দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ লেখা আছে। এই প্যারাগ্রাফ এর মধ্যে আমরা কোথায় বড় হাতের অক্ষর বসাবো এবং কোথায় ফুল স্টপ বসাবো সেটা আমরা দেখব। আমরা একটু আগেই কিন্তু দেখেছিলাম যে বাক্যের শুরুতে কি বসে, বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার বসে, এবং বাক্যের শেষে আমরা দেখেছি যে ফুল স্টপ বসে। কোনো কিছু বর্ণনা করলে বা কোনো বিবৃতি দিলে, অর্থাৎ কারো সম্পর্কে কিছু বললে সেই বাক্য যেখানে শেষ হবে সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা এই প্যাসেজটা করে ফেলো যে কোথায় বড় হাতের অক্ষর বসবে এবং কোথায় ফুল স্টপ বসবে। আমি একটু পরেই তোমাদের জন্য এটাও করে দিব, তবে তোমরা আগে নিজেরা করো। তো তোমরা যখন নিজেরা করবে তখন এই ভিডিওটাকে পজ করে রাখো, তারপরে করা হলে তারপরে আমার করে দেওয়া অংশের সাথে মিলিয়ে দেখো যে তোমারটা মিললো কি না। যদি না মিলে থাকে তাহলে কোথায় ভুল হয়েছে সেটা দেখে কারেকশন বা সঠিকভাবে মিলিয়ে ঠিক করে নাও। তোমরা এতক্ষণে নিশ্চয়ই করে ফেলেছো। তাহলে এবার মিলিয়ে দেখো যে তোমার করা উত্তরের সাথে আমার করে দেওয়া এই উত্তর কতখানি মেলে।
যদি না মেলে তাহলে কোথায় কি ভুল হয়েছে সেটা অবশ্যই ঠিক করে নিতে ভুলবে না। দেখো এখানে মানিক, এটা বড় হাতের এম হবে। কেন? কারণ মানিক কোনো একটা ব্যক্তির নাম, ব্যক্তির নাম মানিক, অর্থাৎ এই ছেলেটার নাম মানিক। যেহেতু এটা একটা ছেলের নাম বা মানুষের নাম, তাই এটা বড় হাতের অক্ষরে হবে। তাছাড়াও এটা বাক্যের প্রথম অক্ষর, বাক্যের প্রথম অক্ষর সবসময় বড় হাতের অক্ষর হয়। মানিক ইজ 6 years old। দেখো এইখানে এসে বাক্যটা শেষ হয়ে গেছে, অর্থাৎ এইখানে এসে আমাদের কথাটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। আর কিছু শোনার মতো মন নেই যে আরও কিছু বলা বাকি আছে, এরকম আমাদের মনে হয় না। তাহলে এখানে আমরা ফুল স্টপ বসাবো। ফুল স্টপ কোথায় বসাবো? কোনো একটা বাক্য যখন বলা শেষ হয়ে যায় তখন অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়। যখন অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় সেই জায়গায় আমরা ফুল স্টপ ব্যবহার করি। এবার দেখো পরের বাক্যে এইখানেই বড় হাতের অক্ষর বসবে এইজ, কারণ এটা বাক্যের শুরুর অক্ষর। বাক্যের শুরুর অক্ষর বলে এটাই বড় হাতের অক্ষর হবে এবং এই বাক্যটা যেখানে শেষ হবে সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। দেখো হি হ্যাজ আ সিস্টার, এই যে এখানে বাক্যটা শেষ হয়ে গেল, সুতরাং এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করলাম। আবার পরের বাক্যের শুরু দেখো এখানে হার, এই হার বানানে এইস বড় হাতে লিখতে হবে, কারণ এটা এই বাক্যের প্রথম অক্ষর। এবার এই বাক্যটা যেখানে শেষ হবে সেখানে আমরা ফুল স্টপ ব্যবহার করব। হার নেম ইজ মিনা, এই যে মিনার এখানে ফুল স্টপ আমরা ব্যবহার করব। আরেকটা ব্যাপার দেখো, আরেকটা কথা, এই যে মিনা এটা কিন্তু একটা ব্যক্তি অর্থাৎ মেয়ের নাম। তাহলে আমরা এই মিনা এটাও কিন্তু আমরা বড় হাতের অক্ষরে লিখব, কারণ এটা ব্যক্তির নাম, এটা মানুষের নাম। যেহেতু এটা মানুষের নাম তাহলে এটারও প্রথম অক্ষর আমরা বড় হাতে লিখব। আবার দেখো এর পরের বাক্য, এরও প্রথম অক্ষর কিন্তু আমরা বড় হাতে লিখব, কারণ এটা বাক্যের শুরুর অক্ষর, তাই আমরা এখানে এসটাকে বড় করে লিখব। শি ইজ 5 years old। দেখো এখানে বাক্যটা শেষ হয়ে গেল, তাহলে এখানে আমরা ওল্ড এর পরে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এরপরে দেখো আবারও বাক্যের শুরু, এখানে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব। বড় হাতের অক্ষর মানে এমটা আমরা বড় হাতের লিখব, মানিক আমরা বড় হাতের লিখলাম এবং এই বাক্যটা পরে দেখো আবার মিনা আছে, মিনা এটাও নাম, তাহলে এটাও আমরা বড় হাতের অক্ষরে লিখব। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট। দেখো সিলেট এটা জায়গার নাম, তাহলে এটাও আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করলাম, সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। এখানে বাক্যটা শেষ হয়ে গেল, তাহলে এখানে ফুল স্টপ বসলো। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। মানিক এবং মিনা তারা সিলেট বাস করে তাদের পিতা মাতার সাথে। তাহলে ছোট্ট বন্ধুরা, কোথায় ফুল স্টপ এবং কোথায় বড় হাতের অক্ষর বসবে তা তোমরা জানতে পারলে। ছোট্ট বন্ধুরা, আমাদের পার্ট 1-এর আজকে এখানেই সমাপ্তি। আমরা এরপরে ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমাদের পার্ট 2-তে থাকবে মূলত এক্সাম প্রিপারেশান। যারা পরীক্ষা দেবে, যারা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে তাদের জন্য এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই পার্টে শব্দার্থ, সেন্টেন্স তৈরি করা, কোশ্চেন এবং তার উত্তর, শূন্যস্থান পূরণ এবং আরও যা যা লাগে সব কিছু নিয়ে আমরা পার্ট 2-তে আলোচনা করব। আশা করি পার্ট 2 দেখার পরে তোমাদের পরীক্ষায় কমন পড়বে না বা পরীক্ষায় পারবে না এরকম কোনো টেনশন বা দুশ্চিন্তা আর থাকবে না। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।